नमस्कार श्रोता बंधुरा आमार এই গল্পের আসরে সবাইকে স্বাগত। সকলের কুশল কামনা করে আজ আমি আমার গল্প শুরু করছি। আজ আমি আপনাদের শোনাচ্ছি অসিত মৈত্রের কলমে লেখা একটি রহস্য গল্প টিয়া রঙের শাড়ি। গল্পটি শেষ পর্যন্ত শোনার জন্য সকল শ্রোতা বন্ধুর কাছে অনুরোধ রইল। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনাদের সহযোগিতা আর ভালোবাসা আমার একান্ত কাম্য। শুরু করছি আজকের গল্প। তাড়াতাড়ি শুয়ে পড়া এবং ভোর ভোর বিছানা ছাড়া, এটাই হচ্ছে চিরাচরিত স্বাস্থ্যসম্মত বিধি। যদিও শীতাংশু এই সমস্ত বিধিনিষেধের বড় একটা ধার ধারত না। বরাবরই ও একটু বেশি বেলা করে ঘুম থেকে ওঠে, এটা ওর বহুদিনের বদভ্যাস। তার উপর গতকাল অনেক রাত পর্যন্ত একটা কবিতার পেছন পেছন তাড়া করে ফিরেছে, কিন্তু দু চার ছত্র লেখার পর বাকি লাইনগুলো ঠিকমতো পেনের ডগায় গেঁথে তুলতে পারেনি। শেষকালে হতাশ হয়ে যখন আলো নিভিয়ে বিছানার উপর গা এলিয়ে দিল, ঘড়িতে তখন রাত 2টো। সেজন্যই ঘুম ভাঙতে আজ তার একটু দেরি হলো। চোখে মুখে জলের ঝাপটা দিয়ে ফিরে এসে চায়ের টেবিলে বসতে না বসতেই ধীর পায়ে সুধাংশু শেখর হাজির হলেন। শীতাংশু শেখরের বাবা সুধাংশু শেখর ছিলেন ইন্টেলিজেন্স ব্রাঞ্চের 1 ক্লাস গেজেটেড অফিসার। কিছুদিন হলো চাকরি থেকে অবসর নিয়েছেন। শীতাংশু অবশ্য বাধা ধরা চাকরির তোয়াক্কা করে না। শখের গোয়েন্দাগিরিকেই ও এখন পেশা হিসেবে বেছে নিয়েছে। আর নেশা হচ্ছে কবিতা লেখা। যদিও পত্রপত্রিকার সম্পাদকরা ওর কবিতাকে তেমন একটা পাত্তা দেন না, তবে গোয়েন্দাগিরিতে ইদানিং বেশ নাম করে ফেলেছে। কাগজগুলো ওর প্রশংসায় পঞ্চমুখ। সুধাংশু শেখর সেদিনের দৈনিক পত্রিকাটা ছেলের দিকে এগিয়ে দিতে দিতে বিশেষ একটা জায়গার দিকে ইঙ্গিত করে বললেন, এই জায়গাটা পড়ে দেখ। শীতাংশু হাত বাড়িয়ে কাগজটা টেনে নিল। প্রথম পাতার নিচের দিকে বড় বড় হেডিংয়ে ফলাও করে ছাপা হয়েছে খবরটা, ট্রেনের কামরায় যুবতীর মৃতদেহ। গতকাল রাত্রে প্রখ্যাত শিল্পপতি রামলাল তেওয়ারি যখন কোলফিল্ড এক্সপ্রেসে আসানসোল থেকে কলকাতায় ফিরছিলেন, সেই সময় তার সিটের তলায় অজ্ঞাত পরিচয় এক সুন্দরী মহিলার রক্তাক্ত মৃতদেহ দেখতে পাওয়া যায়। মহিলার হৃৎপিণ্ডে ছুরিকাঘাতে চিহ্ন আছে। পোশাক পরিচ্ছদ দেখে মনে হয় নিহত মহিলা খুবই সম্ভ্রান্ত ঘরের। বয়স আন্দাজ 30-এর কাছাকাছি। এখনো পর্যন্ত পুলিশ এই মৃত মহিলার কোনো পরিচয় খুঁজে বের করতে পারেনি। সংবাদের শেষ অংশে লেখা, অধিক রাতে আমাদের স্থানীয় প্রতিনিধি জানাচ্ছেন কোলফিল্ড এক্সপ্রেসে অজ্ঞাত পরিচয় যুবতীর শনাক্তকরণ সম্ভব হয়েছে। তিনি স্বনামধন্য চিত্র পরিচালক দেবতোষ শিকদারের একমাত্র কন্যা। মহিলার নাম শ্রীমতী নীলিমা ঘটক। বছর 5 আগে ধনী বস্ত্র ব্যবসায়ী প্রিয়ব্রত ঘটকের সঙ্গে তার বিয়ে হয়, তবে ইদানিং স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্কের অবনতি ঘটায় তিনি নিজের পিত্রালয়ে বসবাস করতেন। পুলিশ এই নৃশংস হত্যাকাণ্ডের জোর তদন্ত চালাচ্ছে। শীতাংশু কাগজ থেকে মুখ তুলে জিজ্ঞাসু দৃষ্টিতে সুধাংশু শেখরের দিকে ফিরে তাকালো। তুমি হয়তো জানো না। সুধাংশু শেখর ব্যাখ্যা করে বললেন, দেবতোষ আমার ছেলেবেলার বন্ধু। স্কুল জীবনে আমরা সহপাঠী ছিলাম। ফাইনাল পরীক্ষায় পাশ করার পর একই কলেজে ভর্তি হয়েছিলাম আমরা। ওর বিষয় ছিল আর্টস আর আমার সায়েন্স। অবশ্য অনেক দিন হতে চলল ওর সঙ্গে আমার কোনো প্রত্যক্ষ যোগাযোগ ছিল না, তবে আমরা পরস্পরের খোঁজ রাখতাম। আধ ঘন্টাটাক আগে দেবতোষ আমায় ফোন করেছিল। একমাত্র মেয়ের এই ধরনের শোচনীয় মৃত্যুতে খুবই মুষড়ে পড়েছে বেচারি। ওর আন্তরিক ইচ্ছে
আমি নিজেই হত্যা রহস্যের তদন্ত করি। আমি যে এখন সরকারি চাকরি থেকে অবসর নিয়েছি এবং সায়াটিকার সুবাদে প্রায় পঙ্গু হয়ে দিন কাটাচ্ছি, সে কথা ওকে বললাম। ও তখন তোমার নাম করল। আমার নিজেরও মনোগত বাসনা সেই রকমই। এর ফলে আমাদের পুরনো দিনের বন্ধুত্বটা আবার নতুন করে ঝালিয়ে নেওয়ার সুযোগ পাওয়া যাবে। সুধাংশু শেখরের নির্দেশ মতো শীতাংশু শেষ পর্যন্ত দেবতোষ শিকদারের বাড়িতে এসে হাজির হলো। গল্ফ গ্রিনে বিশাল বাড়ি ভদ্রলোকে। প্রথমে গেট পেরিয়ে সবুজ ঘাসে ঢাকা প্রশস্ত লন, তারপর মূল বাড়ি। আগে থেকে ফোনে খবর দেওয়া ছিল, তাই শীতাংশুর জন্য একতলার ড্রয়িং রুমে অপেক্ষা করছিলেন মিস্টার শিকদার। বিষাদ ভারাতুর কণ্ঠে দেবতোষবাবু প্রথম সমগ্র ঘটনার যা বর্ণনা দিলেন, তার সারমর্ম মোটের ওপর এই রকম। তার একমাত্র মেয়ে এই নীলিমা। কোনো এক বান্ধবীর বিয়ে উপলক্ষে সে রাধাকে সঙ্গে নিয়ে দুর্গাপুর যাচ্ছিল। রাধা হচ্ছে ওর পরিচারিকা। দুজনের মধ্যে বয়সের ফারাকও খুব একটা বেশি নয়। যান্ত্রিক গোলযোগের জন্য কোলফিল্ড এক্সপ্রেস গতকাল নির্দিষ্ট সময়ের চেয়ে 1-1.5 ঘন্টা দেরিতে ছাড়ে। রাধা ছিল সেকেন্ড ক্লাসের যাত্রী আর নীলিমা ফার্স্ট ক্লাসের। তবে প্রায় প্রতি স্টেশনেই ট্রেন থামার পর রাধা নীলিমার সঙ্গে দেখা করে তার কোনো কিছুর প্রয়োজন আছে কিনা জেনে যেত। ট্রেন যখন দুর্গাপুর স্টেশনে এসে থামল, তখন রাধা মালপত্র নিয়ে নিজের কামরা থেকে নেমে নীলিমার সঙ্গে দেখা করল। মালপত্র বলতে অবশ্য দুজনের জন্য 2টো মাত্র সুটকেস। নীলিমা রাধাকে জানালো বিশেষ জরুরি একটা কারণে ওকে এখনই একবার আসানসোল যেতে হবে। মাঝে গোটা 4-5 স্টেশন পরেই আসানসোল। ইতিমধ্যে রাধা যেন সমস্ত মালপত্র লেফট লাগেজ রুমে জমা দিয়ে নীলিমার জন্য দুর্গাপুর স্টেশনেই অপেক্ষা করে। মনিব কন্যার হঠাৎই মত পরিবর্তনে রাধা মনে মনে দারুণ বিস্মিত হলো। তবে তার উপর কিছু বলা চলে না। নীলিমার নির্দেশ মতো যাবতীয় মালপত্র লাগেজ রুমে গচ্ছিত রেখে স্টেশনের আশেপাশে ঘুরে বেড়াতে লাগলো সে। কিন্তু দীর্ঘ সময় কেটে যাবার পরও নীলিমা ফিরে এলো না। অবশেষে দিনের শেষ ডাউন ট্রেনটাও যখন দুর্গাপুর স্টেশন ছেড়ে চলে গেল, তখন সে মনে মনে প্রমাদ গুনল। অচেনা শহর, এখানকার কাউকেই ও জানে না। নীলিমাই বা গেল কোথায়? এই জাতীয় অনেক চিন্তা ভাবনার পর ও ঠিক করলো রাতটুকু কাটাবার জন্য কাছাকাছি কোনো হোটেলে গিয়ে ওঠাই সবচেয়ে ভালো। পরের দিন সকালের প্রথম ট্রেনেই কলকাতা ফিরে আসবে। তারপর দেবতোষবাবুকে সমস্ত ঘটনাটা খুলে বললে তিনি যা উচিত মনে করবেন তাই করবেন। সেই পরিস্থিতিতে ওর পক্ষে এছাড়া অন্য কোনো সিদ্ধান্ত নেওয়া সম্ভবও ছিল না। শীতাংশু পুরো বৃত্তান্তটা মন দিয়ে শোনার পর দৃশ্যগুলো একবার মানুষ চোখে সাজিয়ে নিল। তারপর মিস্টার শিকদারকে প্রশ্ন করল, আপনার মেয়ের সঙ্গে কি দামি দামি গয়নাগাটি ছিল? শীতাংশুর প্রশ্ন শুনে দেবাংশুবাবু চোখে মুখে আরো বেশি করে শোকের ছায়া ঘনিয়ে এলো। ধীরে ধীরে মাথা নাড়লেন তিনি। অলংকারী শেষ পর্যন্ত ওর কাল হয়ে দাঁড়ালো। কিশোরী বেলা থেকে গয়নার ওপর প্রবল ঝোঁক ছিল নীলিমার। মা মরা একমাত্র মেয়ে আমার, যখন যা চেয়েছে সঙ্গে সঙ্গে এনে দিয়েছি। ওর কোনো স্বাদই আমি কখনো অপূর্ণ রাখিনি। স্ত্রীর মৃত্যুর পর ওর মুখের দিকে তাকিয়ে আমি আর দ্বিতীয়বার বিয়ে পর্যন্ত করিনি। শুধু সোনা কেন, হিরে মুক্তোর গয়নাও ওর কিছু কম ছিল না। সেই সমস্ত গয়না পরে ও বিভিন্ন পার্টিতে আর সামাজিক অনুষ্ঠানে যোগ দিতে যেত। এবারেও ওর কাছে একটা বহু মূল্যবান হীরের নেকলেস ছিল। সোনার গয়না ছিল অনেক, সব মিলিয়ে প্রায় 18-20 লাখ টাকা দাম হবে। সেগুলোরও কোনো হদিশ নেই। এবার শীতাংশু জানতে চাইল, আপনার মেয়ে কি এত সব মূল্যবান গয়না তার নিজের হেফাজতেই রাখতেন? হ্যাঁ,
ওর গয়নাগুলো থাকতো একটা ছোট অ্যাটাচি কেসের মধ্যে। অন্য মালপত্র রাধার জিম্মায় থাকলেও অ্যাটাচিটা ওর কাছেই ছিল। দুর্গাপুরে না নেমে তিনি হঠাৎ করে আসানসোল যাবার জন্য ব্যস্ত হয়ে উঠলেন কেন? এই বিষয়ে রাধা কি কোনো আভাস দিতে পারে? এই সম্পর্কে ওকে কি কিছু জিজ্ঞাসাবাদ করা হয়েছে? এ প্রশ্নের জবাব দিতে কয়েক মুহূর্ত সময় নিলেন মিস্টার শিকদার। ভদ্রলোককে যেন কিছুটা দ্বিধাগ্রস্ত মনে হলো শীতাংশু। রাধার বক্তব্য, বর্ধমান স্টেশনে ট্রেন থামার পর ও যখন নিজের কামরা থেকে বেরিয়ে আমার মেয়ের সঙ্গে দেখা করতে যায়, তখন আর একজন যাত্রী নাকি সেই কামরায় হাজির ছিলেন। অথচ ওই লোকটিকে ইতিপূর্বে রাধা কিন্তু দেখেনি। তাহলে অনুমান করা যেতে পারে আগের স্টেশনে নীলিমার সঙ্গে দেখা করে ফিরে আসার পর অজ্ঞাত পরিচয় ওই ব্যক্তি আমার মেয়ের কামরায় উঠেছিল, কিংবা বর্ধমানে ট্রেন থামার সঙ্গে সঙ্গে সে কামরায় ঢুকে পড়েছিল, তাই রাধা লোকটিকে আগে দেখতে পায়নি। যদিও রাধার মনে কেমন একটা বদ্ধমূল ধারণা জন্মেছে ভদ্রলোক নীলিমার পূর্ব পরিচিত, এবং লোকটির পরামর্শ মতোই নীলিমা কাল দুর্গাপুরে না নেমে আসানসোল যাবার সিদ্ধান্ত নিয়েছিল। কারণ আমার মেয়ে যখন রাধাকে সুটকেস দুটো নিয়ে দুর্গাপুর স্টেশনে অপেক্ষা করার কথা বলে, তখন বার কয়েক জিজ্ঞাসু দৃষ্টিতে ভদ্রলোকের দিকে ফিরে ফিরে তাকিয়েছিল। ভদ্রলোক অবশ্য বেশ খানিকটা তফাতে বসে একটা দৈনিক পত্রিকার আড়ালে মুখটা ঢেকে রেখেছিল, তাই রাধা তাকে ভালো করে দেখতে পায়নি। শীতাংশু এতক্ষণ ধরে গভীর অনুসন্ধানী দৃষ্টিতে মিস্টার শিকদারকে লক্ষ্য করছিল। ও বলল, অজ্ঞাত পরিচয় সেই ভদ্রলোকের কথাতেই যে নীলিমা দেবী মাঝপথে মত পাল্টে দুর্গাপুর না নেমে আসানসোল যাচ্ছিলেন, আপনিও কি তাই মনে করেন? আপাতত সেটাই তো সবচেয়ে সম্ভাব্য কারণ বলে মনে হচ্ছে। ট্রেনের ওই ভদ্রলোক কে হতে পারেন সে সম্পর্কে আপনার কোনো ধারণা আছে? দেবতো শিকদার অসহায় ভঙ্গিতে ঘাড় দোলালেন। যদিও তার আচার আচরণের মধ্যে এক ধরনের ইতস্তত ভাব সহজেই নজরে পড়ে। তিনি বললেন, না, এ ব্যাপারে নির্দিষ্ট করে আমার পক্ষে কিছুই বলা সম্ভব নয়। মৃতদেহটা সর্বপ্রথম কে আবিষ্কার করেন? রামলাল তেওয়ারি নামে জনৈক ধনী ব্যবসায়ী তার আসনের নিচে নীলিমার মৃতদেহটা প্রথম দেখতে পান। ভাগ্যক্রমে একজন ডাক্তারও ছিলেন সেই কামরায়। দেহটা পরীক্ষা করে তিনি রায় দিলেন মৃত্যুটা ঘটেছে ঘন্টা 5-6 আগে। তার কথা যদি সত্যি হয়, সেক্ষেত্রে ধরে নেওয়া যেতে পারে ট্রেনটা দুর্গাপুর ছেড়ে যাবার কিছুক্ষণের মধ্যেই আমার মেয়েকে খুন করা হয়েছিল। আর একটা প্রশ্ন মিস্টার শিকদার, আপনার মেয়ের অবর্তমানে কে বা কারা তার স্থাবর আর অস্থাবর সম্পত্তির মালিক হবেন? এই বিষয়ে তিনি কি কোনো উইল করে গিয়েছিলেন? বিয়ের বছরখানেক পরে নীলিমা ওর স্বামী প্রিয়ব্রতর অনুকূলে একটা উইল করেছিল বটে, কিন্তু ছেলেটা আদতে অতি নীচ আর লম্পট প্রকৃতি। ওরা আসল চরিত্র প্রকাশ হয়ে পড়তে বেশি দেরি হলো না। জুয়া, মদ, মেয়ে ছেলে সবেতেই ও বেশ পাকাপোক্ত। পরিচিত 5 জনের সামনে ওকে এখন নিজের জামাই বলে পরিচয় দিতে লজ্জায় আমার মাথা কাটা যায়। বেশ কিছুদিন হতে চলল, ওদের দুজনের মধ্যে আর তেমন বনিবনাও ছিল না। 3 বছর আগে নীলিমা স্বামীর ভিটে ত্যাগ করে আমার কাছে চলে আসে। এমনকি একজন বিশিষ্ট আইনজ্ঞের পরামর্শ নিয়ে আদালতে বিবাহ বিচ্ছেদের আবেদনও জানিয়েছিল। আমারও সায় ছিল তাতে। আমার নিজের সমস্ত বিষয় সম্পত্তি নীলিমার নামে উইল করা আছে, কিন্তু ওই দুশ্চরিত্র লম্পটটা যাতে ওর কাছ থেকে জোর করে কিছু ছিনিয়ে নিতে না পারে তারও বন্দোবস্ত করে রেখেছিলাম। তবে এখন আর প্রিয়ব্রত বাবু কি কলকাতাতেই থাকেন? হ্যাঁ, শ্যামবাজারে ওদের পৈতৃক বাড়ি।
অবশ্য লোক মারফত খবর পেলাম গতকাল ও এই শহরে ছিল না, আজ ভোরে ফিরেছে, কিন্তু কোথায় গিয়েছিল জানতে পারিনি। মনে মনে কয়েক মুহূর্ত চিন্তা করে নিল শীতাংশু, তারপর বলল, তাহলে বর্তমানে আপনার আর কিছু বলার নেই। ঠিক আছে, আপনি বরং রাধাকে একবার আমার কাছে পাঠিয়ে দিন। আমি তাকে কয়েকটা প্রশ্ন করতে চাই, তার কাছ থেকে হয়তো নতুন কোনো সূত্রের হদিশ পাওয়া যেতে পারে। পুলিশ অবশ্য ইতিমধ্যেই তাকে অনেকক্ষণ জেরা করে গেছে, তবু তুমি যখন বলছো। বলতে বলতে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালেন মিস্টার শিকদার। আমি ভেতরে গিয়ে রাধাকে ডেকে দিচ্ছি। মিনিট খানেকের মধ্যেই রাধা ড্রয়িং রুমে হাজির হলো। ছিমছাম সুবেশা তরুণী, হাঁটায় চলার একটা সহজ সপ্রতিভ ভাব, দু চোখে বুদ্ধির দীপ্তি ঝকঝক করছে, সারা মুখে একটা করুণ কোমলশ্রী জড়িয়ে আছে। সম্প্রতি তার উপর বিষাদের ছায়া জমেছে ঘন হয়ে। আমার নাম রাধা। সৌজন্যমূলক নমস্কার সেরে সে বলল, আপনি কি আমাকে ডেকে পাঠিয়েছেন? হ্যাঁ হ্যাঁ, বসো। সামনের একটা খালি চেয়ারের দিকে ইঙ্গিত করলো শীতাংশু। তোমার মুখ থেকে গতকালের সমস্ত ঘটনা আমি আর একবার নতুন করে শুনতে চাই। রাধা সরাসরি শীতাংশুর দিকে চোখ তুলে তাকালো। কি জানতে চান বলুন? শীতাংশুও এতক্ষণ তীক্ষ্ণ দৃষ্টিতে মেয়েটিকে লক্ষ্য করছিল, এবারে নড়ে চড়ে বসল। তুমি তো নীলিমা দেবীর সঙ্গে দুর্গাপুর পর্যন্ত গিয়েছিলে। ট্রেনে ওঠার সময় তার মধ্যে কোনো চাঞ্চল্য বা উত্তেজনার ভাব কি তোমার নজরে পড়েছিল? না। রাধা ডাইনে বায়ে ঘাড় নাড়ালো। দিদিমণির নারী নক্ষত্র আমি খুব ভালো করে চিনতাম। সেরকম কিছু ঘটলে এত সহজে আমার নজর এড়িয়ে যেতে পারত না। কিন্তু দুর্গাপুর স্টেশনে পৌঁছবার পর? রাধার দু চোখ চকচক করে উঠল। তখন অবশ্য তাকে খুব বিচলিত দেখাচ্ছিল। মনে হলো কোনো অজ্ঞাত কারণে তিনি যেন খুব নার্ভাস হয়ে পড়েছেন। এমনকি আমার সঙ্গে কথা বলার সময়ও কেমন যেন খেই হারিয়ে ফেলছিলেন। সব কথা ভালো করে গুছিয়ে বলতে পারছিলেন না, তাই বোধহয় বারবার ভদ্রলোকের দিকে ফিরে তাকাচ্ছিলেন। তিনি ঠিক কি বলেছিলেন তোমার মনে আছে? যতদূর মনে হচ্ছে দিদিমণি আমাকে ডেকে বললেন, রাধা, বিশেষ প্রয়োজনে আমাকে এখনই একবার আসানসোলে যেতে হবে। ব্যাপারটা খুবই জরুরি। তুই মালপত্র লেফট লাগেজ রুমে জমা দিয়ে স্টেশনেই আমার জন্য অপেক্ষা করবি। আমার ফিরে আসতে বড় জোর 2-3 ঘন্টা সময় লাগবে। যদি একটু দেরি হয় তাহলেও তুই যেন অন্য কোথাও চলে যাস না। ফিরে এসে তোকে যেন স্টেশনেই দেখতে পাই। এই ফাঁকে দুপুরে লাঞ্চটাও সেরে নিবি। আমার জন্যে তোকে কিছু ভাবতে হবে না। কথা বলতে বলতে রাধার কণ্ঠস্বর আবেগে রুদ্ধ হয়ে এলো। অনেক কষ্টে নিজেকে সামলে নিল। তার কথা শুনে আমি ভীষণ অবাক হয়ে গেলাম, কিন্তু অশোভন কৌতূহল প্রকাশ করা আমার স্বভাব বিরুদ্ধ। তাই এ প্রসঙ্গে আর কোনো উচ্চবাচ্য না করে একা একা স্টেশনেই অপেক্ষা করতে লাগলাম। মাঝ রাস্তায় তোমার দিদিমণি হঠাৎ করে কেন মত পাল্টালেন সে বিষয়ে তুমি কিছু অনুমান করতে পারো? রাধা সামান্য ইতস্তত করল। আমার বিশ্বাস এ ব্যাপারে ওই অচেনা ভদ্রলোকের কোনো ভূমিকা আছে। আমি যদিও তার মুখখানা পরিষ্কার দেখতে পাইনি, তবে আমার সঙ্গে কথা বলার সময় দিদিমণিকে বেশ কয়েকবার লোকটার দিকে জিজ্ঞাসা দৃষ্টিতে ফিরে তাকাতে দেখেছি। কথাগুলো ঠিকমতো বলা হলো কিনা আগন্তুকের মুখের দিকে তাকিয়ে খুব সম্ভবত সেটাই তিনি বুঝে নিতে চাইছিলেন। ভদ্রলোকের মুখ না দেখলেও চেহারাটা তো তুমি দেখেছিলে, সেই চেহারার কোনো বর্ণনা দিতে পারো? রাধা যেন প্রশ্নটার জন্য আগে থেকেই তৈরি হয়েছিল, সঙ্গে সঙ্গে জবাব দিল। একটু ছিপছিপে গড়নের,
পরনে ছিল কালো প্যান্ট, গায়ে ডোরাকাটা সবুজ শার্ট, তার ওপর ঘি রঙের ফুল হাতা সোয়েটার, রং ফর্সা, মাথার চুল সামান্য কোকড়ানো। এর বেশি কিছু বলতে পারবো না। আচ্ছা, প্রিয়ব্রত ঘটককে তুমি নিশ্চয় মাঝে মধ্যে দেখে থাকবে। ট্রেনের ওই ভদ্রলোকের চেহারার সঙ্গে তার কি কোনো সাদৃশ্য আছে? শীতাংশুর এ প্রশ্নের ধাক্কায় রাধা একেবারে একটু হকচকিয়ে গেল। তারপর ভেবে চিনতে বলল, না, মানে আমার তো সেরকম কিছু মনে হয়নি। তবে এ বিষয়ে তুমি পুরোপুরি নিশ্চিত নও, এই তো? তা অবশ্য বলতে পারেন। রাধার গলায় দ্বিধার সুর। আসল সমস্যাটা হচ্ছে, দিদিমণির স্বামীকে আমি কোনোদিন চাক্ষুষ দেখিনি। অ্যালবামে কয়েকটা ছবি দেখেছি মাত্র, সেগুলো সব বিয়ের সময় তোলা। তাই শুধু ছবি দেখে। অচেনা ওই ভদ্রলোকটিকে তুমি প্রথম দুর্গাপুরেই দেখতে পাও, তাই তো? হ্যাঁ, মনে হয় আগের স্টেশনে আমি যখন দিদিমণির সঙ্গে কথা বলে নিজের কামরায় ফেরত আসি, তারপরে এই ভদ্রলোক ওই কামরায় ঢুকেছিলেন। তাই হয়তো হবে। গম্ভীর গলায় সায় দিল শীতাংশু। তারপর শূন্য দৃষ্টি মেলে খোলা জানলা দিয়ে বাইরের বাগানের দিকে তাকিয়ে রইল। মনের গভীরে হাজার রকমের চিন্তা জট পাকিয়ে উঠেছে। এই হত্যা রহস্যটা আগের মতো একই রকম রয়ে গেছে। কোন পথ ধরে এগোলে খুনের একটা কিনারা করতে পারবে, কিছুই ওর মাথায় ঢুকছে না। সমস্ত বিষয়টাই যেন নিরেট অন্ধকারে ঢাকা। এই অস্থির নীরবতা ভঙ্গ করে রাধাই আবার কথা শুরু করল। ময়ূরকণ্ঠী শাড়িতে কি সুন্দরী না মানিয়েছিল দিদিমণিকে। পুরো দৃশ্যটা মনে পড়লে বুকের ভেতরটা পর্যন্ত হু হু করে ওঠে। কি পোশাক পরে তিনি কাল দুর্গাপুরে তার বন্ধুর বিয়েতে যোগ দিতে যাচ্ছিলেন, আপনি জানেন? না। শীতাংশুর গলার সুরে অন্যমনস্কতার আভাস। কাগজে যা বেরিয়েছে শুধু আমি সেটুকুই পড়েছি। তার পরনে ছিল ময়ূরকণ্ঠী রঙের দামি সিল্কের শাড়ি, সঙ্গে ম্যাচ করা ব্লাউজ, গায়ে কাজ করা লাল রঙের কাশ্মীরি আলোয়ান। বাহ, চমৎকার! স্বগোক্তি সুরে বিড়বিড় করল শীতাংশু। কোন সুন্দরী যুবতীকে এই পোশাকে এক ঝলকে দেখলে কেউ আর ভুলতে পারবে না। পোশাকটা এমনই যাতে সহজেই আর পাঁচজনের দৃষ্টি আকর্ষণ করে। শেষে রাধাকে উদ্দেশ্য করে শীতাংশু বলল, তুমি এখন যেতে পারো রাধা। আপাতত তোমার কাছ থেকে আমার আর কিছু জানার নেই। অবশ্য পরে হয়তো তোমাকে আবার আমার দরকার হতে পারে। রাধা নিঃশব্দে ঘর ছেড়ে বাইরে বেরিয়ে গেল। যাবার সময় টেনে ভেজিয়ে দিয়ে গেল দরজাটা। প্রায় সঙ্গে সঙ্গেই বন্ধ দরজা ঠেলে ঢুকলেন মিস্টার শিকদার। নিশ্চয়ই আশেপাশেই কোথাও অধীর আগ্রহে এতক্ষণ ধরে অপেক্ষা করছিলেন তিনি। নিজের চেয়ারে বসতে বসতে বললেন, রাধার কাছ থেকে নতুন কিছু সূত্রের সন্ধান পেলেন? না, তেমন বিশেষ কিছুই নয়। তবে শুনলাম আপনার মেয়ে নাকি খুব একটা জমকালো পোশাক পরে তার বন্ধুর বিয়েতে যোগ দিতে যাচ্ছিলেন। মিস্টার শিকদার ম্লান হাসলেন। হ্যাঁ, গয়নাগাটির মতো সাজ পোশাকের দিকেও প্রচন্ড ঝোঁক ছিল মেয়েটার। অবশ্য ইন্সপেক্টর সোমের ধারণা, এর ফলে খুনটা ঠিক কোন জায়গায় ঘটেছিল তার হদিশ পেতে তাদের অনেক সুবিধে হবে। কারণ চোখ ঝলসানো ওই পোশাকের জন্য ওকে একবার যারা দেখেছে তারা সহজে ভুলতে পারবে না। খুব একটা মিথ্যে বলেনি মিস্টার সোম। আমারও আজকের মতো কাজ এখানে শেষ। কিন্তু মিস্টার শিকদার, আপনি যদি আমার সঙ্গে সম্পূর্ণ সহযোগিতা না করেন, সব কথা আমাকে যদি অকপটে খুলে না বলেন। দেবত শিকদার স্থির দৃষ্টিতে শীতাংশুর মুখের দিকে কয়েক পলক তাকিয়ে রইলেন। তার দু চোখে দ্বিধা আর সংকোচের সঙ্গে বিস্ময়ের ভাবও ফুটে উঠল। বললেন, কি করে টের পেলে জানি না,
তবে তুমি হয়তো এই চিঠিটার কথাই এখন বলতে চাইছো। বুক পকেট থেকে এক টুকরো ভাঁজ করা কাগজ বের করে শীতাংশুর দিকে এগিয়ে দিলেন তিনি। মৃদু হেসে কাগজটা হাতে নিল শীতাংশু। তারপর ভাঁজ খুলে পড়তে শুরু করলো। সবুজ কালিতে লেখা ছোট্ট চিঠি। চিঠি নয়, যেন আবেগের নির্যাস। নীলিমা। সাগর বেলায় স্বপ্ন ঘেরা সে 7টি স্বর্ণালী সন্ধ্যার কথা এ জীবনে কোনোদিনও ভুলতে পারবো না। তুমি আমি পাশাপাশি, সামনে অথই নীল সাগরের জলোচ্ছ্বাস। ঝোড়ো হাওয়া এসে আমাদের মন দুটোকে নিয়ে যেন লুটোপুটি খেত ভিজে বালির ওপর। সে আজ কতদিনের কথা বলো তো? আজ এতদিন বাদে তোমার সঙ্গে আবার দেখা হবে জেনে এত বেশি পুলকিত হয়ে উঠেছি, কিছুতেই নিজেকে আর ধরে রাখতে পারছি না। বিশ্বাস করো, সেই আসন্ন মুহূর্তটির প্রতীক্ষায় আমার সারা অন্তর উন্মুখ হয়ে আছে। তোমার অরিন্দম। পড়া শেষ হয়ে গেলে শীতাংশু কাগজটা একবার উল্টে পাল্টে দেখল। তারপর সযত্নে সেটা ভাঁজ করে দেবতোষবাবুকে ফিরিয়ে দিল। দেবতোষবাবু বললেন, এই অরিন্দম ছেলেটি হচ্ছে আমার জামাই প্রিয়ব্রতর মতোই আর এক হতচ্ছাড়া। করুণ সুরে মন্তব্য করলেন মিস্টার শিকদার। বছর 8 আগে আমার গোটা কয়েক ছবিতে ওকে হিরোর চান্স দিয়েছিলাম। সেই সূত্রে নীলিমার সঙ্গে আলাপ। কিন্তু ও যখন ক্রমশই আমার মেয়ের সঙ্গে আরো বেশি ঘনিষ্ঠ হয়ে ওঠার চেষ্টা করলো, তখন একদিন ওকে ডেকে আমি সতর্ক করে দিলাম। কেননা এই সমস্ত সিনেমার ছেলেদের মতিগতি বা স্বভাব চরিত্র সবকিছুই আমার নখদর্পণে। তারপর থেকে ও অবশ্য আর কোনোদিনও নীলিমাকে ঘাটায়নি। বছর 4 আগে ভাগ্য ফেরাবার সুযোগ খুঁজতে মুম্বাই চলে যায়। তবে সেখানে বিশেষ সুবিধে করে উঠতে পারিনি। ওর সঙ্গে আমার আর কোনো যোগাযোগ ছিল না। ভেবেছিলাম নীলিমার সঙ্গেও ওর আগের সব সম্পর্ক শেষ হয়ে গেছে। কিন্তু আজ সকালে ও টেবিলের ড্রয়ার থেকে চিঠিটা খুঁজে পেলাম। সব কেমন গন্ডগোল হয়ে গেল। আমার মাথার উপর বজ্রাঘাত হলো, বোধহয় এর থেকে বেশি শক পেতাম না। কথা বলতে বলতে মিস্টার শিকদার কিছুটা উত্তেজিত হয়ে পড়েছিলেন। একটু থেমে কোনো রকমে সংযত করলেন নিজেকে। কিন্তু কিন্তু তুমি এ চিঠির হদিশ পেলে কিভাবে? শীতাংশুর চোখে মুখে মৃদু কৌতুকের হাসি ফুটে উঠল। সজাগ দৃষ্টিতে চারদিকে সমানভাবে নজর রাখলে অনেক সত্যি আপনা থেকে প্রতিভাত হয়ে ওঠে। তবে তাকে ঠিকমতো উপলব্ধি করা চাই। প্রকৃতপক্ষে চিঠির বিন্দু বিসর্গ কিছুই আমি জানতাম না। কিন্তু আপনি যে আপনার গুণধর জামাতার প্রতি আদৌ প্রসন্ন নন, এ কথা চেনা পরিচিত কারুরই অজানা নয়। গতকাল ট্রেনের কামরায় ওই রহস্যময় আগন্তুক আপনার জামাতা হতেও পারেন। তাছাড়া কোনো অজ্ঞাত কারণে এদিন তিনি কলকাতার বাইরে ছিলেন বলেই খবর পাওয়া গেছে। অথচ লক্ষ্য করলাম ভদ্রলোকের গতিবিধি সম্পর্কে আপনার আগ্রহের একান্তই অভাব। তাই বুঝতে পারলাম মনে মনে আপনি নিশ্চয়ই আর কাউকে সন্দেহ করেন। তবু আমার কাছে সে প্রসঙ্গে কিছু ভেঙে বলছেন না। কোনো জরুরি বিষয় গোপন করার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তোমার এই অনুমানটা পুরোপুরি অভ্রান্ত। চিঠি হাতে পড়ার আগের মুহূর্ত পর্যন্ত আমি শয়তান প্রিয়ব্রতকে আমার মেয়ের হত্যাকারী হিসেবে সন্দেহ করতাম। কারণ নীলিমার মৃত্যুতে ওই সবচেয়ে বেশি লাভবান হবে। এই জাতীয় একটা ভ্রান্ত ধারণা ওর মনে জাগা মোটেই অস্বাভাবিক নয়। কিন্তু এখন সব কেমন উলটপালট হয়ে গেল। আমি যে কি নিদারুণ পরিস্থিতির মধ্যে আটকে পড়েছি, সে কথা বাইরের কাউকেই বলে বোঝানো যাবে না। শেষ দিকে মিস্টার শিকদারের দু চোখ সজল হয়ে উঠল। গভীর একটা দীর্ঘ নিঃশ্বাস বেরিয়ে এলো বুকের পাঁজর ঠেলে। পকেট থেকে রুমাল বের করে মুখ মোছার অছিলায় চোখ মুছলেন তিনি। দুপুরবেলা একটু গড়িয়ে নিয়ে শীতাংশু যখন ইন্সপেক্টর সোমের ঘরে গিয়ে হানা দিল,
তখন বিকেল 4টে। ভদ্রলোক ওঠার উপক্রম করছিলেন। শীতাংশুকে দেখে আবার নিজের চেয়ারে গা এলিয়ে দিলেন। কি ব্যাপার, আজ মেঘনা চাইতেই জল, হঠাৎ পথ ভুলে নাকি? না না, আমার এখনো তেমন মতিভ্রম হয়নি যে অকারণে তোমাদের গোয়াল ঘরে ঢু মারতে আসবো। বিশেষ একটা প্রয়োজনেই দিবানিদ্রার ব্যাঘাত ঘটিয়ে তোমার কাছে ধারণা নিতে এসেছি। আমার আজকের এই আবির্ভাবের মূল হেতুটা হচ্ছে নীলিমা দেবী। ইন্সপেক্টর সোম মুচকি হাসলেন। মিস্টার শিকদার দেখছি অতিমাত্রা ব্যস্ত হয়ে উঠেছেন। অবশ্য একমাত্র মেয়ের এই করুণ পরিণতিতে পৃথিবীর কোনো বাবাই স্থির হয়ে বসে থাকতে পারেন না। তা এ ব্যাপারে তোমাকে আমরা কিভাবে সাহায্য করতে পারি বলো? আমাদের বাধা ধরা কর্মপদ্ধতির সাথে তোমার তো আবার মেলে না। তুমি তোমার অন্তর্নিহিত কল্পনা শক্তি আর মস্তিষ্কের অভ্যন্তরে ধূসর কোষবিন্দুগুলোর ওপরই বেশি নির্ভরশীল। কেন মিথ্যে চেষ্টা করছো বন্ধু? শীতাংশুর কণ্ঠস্বরে কৃত্রিম গাম্ভীর্যের সুর। আমার সহজাত কল্পনা শক্তি আর মাথার ভেতরের এই ধূসর কোষবিন্দুগুলোর সঠিক মূল্যায়ন করা তোমার মতো সাধারণ একজন পুলিশ অফিসারের সাধ্যের বাইরে। কারণ তোমাদের চিন্তা শক্তি খুবই সীমিত। বাধা ধরা ছকের বাইরে কিছুতেই পা ফেলতে চাও না। তার চেয়ে যা জানতে চাইছি সরাসরি উত্তর দাও। অবশ্য আইনগত দিক থেকে যদি কোনো অসুবিধে থাকে সেক্ষেত্রে আমি তোমায় বিরক্ত করব না। আমার এই প্রশ্নগুলো হচ্ছে, নীলিমা দেবীর খুনের ব্যাপারে তোমরা কি ভাবছো, কি ব্যবস্থা নিয়েছো, কোন পথে এগোচ্ছ, নতুন কোনো সূত্রের হদিশ পেয়েছো কিনা? এটা শ্রীমান প্রিয়ব্রত ঘটকের কীর্তি না অন্য কোনো খুনে ডাকাতের কাজ, সে সম্পর্কে এখনো কোনো নিশ্চিত সিদ্ধান্তে পৌঁছতে পারা যায়নি। তবে মিস্টার ঘটকের ওপর আমরা সজাগ নজর রেখেছি। জামাই বাবাজির গতদিনের গতিবিধির হদিশ নেবার চেষ্টা চালিয়ে যাচ্ছি। সমস্ত ব্যাপারটাই কেমন ধোঁয়াটে মনে হচ্ছে। তাছাড়া এর পেছনে অন্য কোনো খুনে ডাকাতের হাত থাকলে সে নিশ্চয়ই এত সব দামি দামি হিরে জহরত নিজের বাড়িতে সাজিয়ে রাখবে না, আর কোথাও পাচার করে দেবার ফিকির খুঁজবে। চোরাই মাল পাচারের সমস্ত আড্ডাগুলোতে আমরা আমাদের অভিজ্ঞ কিছু লোককে নিযুক্ত করে রেখেছি। তাদের চোখকে ফাঁকি দেওয়া সহজ নয়। হ্যাঁ, বেশ আটঘাট বেঁধেই কাজে নেমেছো মনে হচ্ছে। একটা মাছিও তোমাদের জালে ফাঁক দিয়ে গলে যেতে পারবে না। ইন্সপেক্টর সোম শীতাংশুর ঠাট্টা গায়ে মাখলেন না, নিজের কথার জের টেনেই বললেন, তার উপর 5টার গাড়িতে আমি নিজে রওনা হচ্ছি। দুর্গাপুর থেকে আসানসোল পর্যন্ত একেবারে চষে ফেলবো। ইচ্ছে থাকলে তুমিও আমার সঙ্গী হতে পারো। না ভাই, এত ছোটাছুটি আমার ধাতে পোষাবে না। শীতাংশু আড়মোড়া ভাঙতে ভাঙতে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। তার চেয়ে তুমি ফিরে এসে আমাদের বাড়িতে বরং একবার পায়ের ধুলো দিও। তোমার মুখ থেকে সমস্ত বৃত্তান্ত শোনার পর না হয় সমগ্র পরিস্থিতিটা আর একবার নতুন করে বিচার বিবেচনা করা যাবে। পরদিন বিকেলে শীতাংশু একটা আরামকে দাঁড়ায় গায়ে এলিয়ে এজরা পাউন্ডের কবিতা পড়ছিলেন। ভেজানো দরজা ঠেলে সুধাংশু শেখর ভেতরে ঢুকলেন। ওদিককার খবর কি? রহস্যের কোনো হদিশ করতে পারলে? এখনো পর্যন্ত কিছু বুঝে উঠতে পারছি না, তবে হাল ছেড়ে দিইনি। সোমের সাথে দেখা করেছিলে? সরকারিভাবে ওই তো এখন কেসটা দেখভাল করছে। হ্যাঁ, করেছিলাম। মাথা নেড়ে জবাব দিল শীতাংশু। সরেজমিন তদন্ত করতে গতকালই শুভঙ্কর দুর্গাপুর রওনা হয়েছে। আজ হয়তো আমাদের এখানে আসতে পারে। আর অরিন্দম, তার কোনো সন্ধান পেলে? ভদ্রলোক হপ্তাখানেক আগে মুম্বাই থেকে পাত্তারি গুটিয়ে কলকাতা এসে আস্তনা গেড়েছেন। আপাতত পার্ক স্ট্রিটের একটা হোটেলে থাকেন, কিন্তু গত পরশু সকাল থেকে তার কোনো খবর নেই। ঘরটা অবশ্য ছাড়েনি। ম্যানেজারকে জানিয়ে গেছে ফিরতে দিন 2-3 দেরি হবে। তার সমস্ত মালপত্র হোটেলেই রাখা আছে।
গত পরশু? অর্থাৎ দেবতোষের মেয়ে যেদিন খুন হয় সেই দিন? হ্যাঁ। তাহলে তো বিষয়টা রীতিমতো ঘোরালো মনে হচ্ছে। লোকটাকে বেশি দিন বাইরে ছেড়ে রাখা কিছুতেই উচিত হবে না। ভদ্রলোককে গ্রেপ্তার করা হয়তো তেমন কিছু কষ্টসাধ্য ব্যাপার নয়, কিন্তু এত তড়িঘড়ি করে কোনো গুরুতর সিদ্ধান্ত না নেওয়াই যুক্তিসঙ্গত। সামগ্রিক পরিস্থিতিটা আর একটু বিশদভাবে খুঁটিয়ে দেখতে ক্ষতি কি? সুধাংশু শেখর জিজ্ঞাসু দৃষ্টিতে ছেলের দিকে চোখ তুলে তাকালেন। প্রত্যেক খুনের পেছনে কোনো না কোনো সুনির্দিষ্ট কারণ থাকে, কিন্তু এক্ষেত্রে কেন? 18-20 লাখ টাকার হিরে জহরতকে তুমি কি খুবই তুচ্ছ জিনিস বলে মনে করো? না, তা করি না। তবে তার জন্য খুনের মতো এত বড় একটা ঝুঁকি নেবার কি দরকার? ভদ্রলোক তো অনায়াসে ব্যাগটা হাতিয়ে নিয়ে চম্পট দিতে পারতেন। নীলিমা দেবী নিশ্চয়ই তার জন্য আদালতে মামলা দায়ের করতে যেতেন না। কেন? কারণ তিনি একজন বিত্তবান সম্ভ্রান্ত বংশের মহিলা। সমাজে তার একটা মান সম্মান আছে, পরিচিতি আছে। 20 লাখ টাকার অলংকারের চেয়ে নিজের সুনামের দাম তার কাছে অনেক বেশি দামি। তিনি কখনোই এ ধরনের কেলেঙ্কারির মধ্যে জড়িয়ে পড়তে রাজি হতেন না। অরিন্দম নিজেও একজন অভিজ্ঞ ব্যক্তি। মহিলাদের এই জাতীয় দুর্বলতার ব্যাপারটা তার অজানা থাকার কথা নয়। বরং এই পরিস্থিতিতে মিস্টার শিকদারও নিশ্চয় কিল খেয়ে কিল হজম করতে বাধ্য হতেন। তাই ঘটনাটার সমস্ত দিক ভালো করে খতিয়ে না দেখে। তুমি হয়তো ঠিকই বলছো। সুধাংশু শেখরকে এবার কিছুটা চিন্তিত মনে হলো। ধীর মন্থর পায়ে ঘর ছেড়ে বিদায় নিলেন তিনি। মিনিট 10 পরেই বাইরে সিঁড়ির ওপর ধূপধাপ পায়ের শব্দ শোনা গেল। বীর দর্পে ইন্সপেক্টর শুভঙ্কর সোম ঘরের মধ্যে প্রবেশ করলেন। ট্রেন থেকে নেমে অফিসে একবার হাজিরা দিয়ে সোজা তোমার এখানে ছুটে আসছি। গলাটা শুকিয়ে কাঠ হয়ে গেছে। সবার আগে তাড়াতাড়ি 1 পেয়ালা চায়ের ব্যবস্থা করো। শীতাংশু মুচকি হেসে হরিহরকে চায়ের অর্ডার দিল। ব্যাপারটা কি? তোমার এখনকার ভাবভঙ্গি দেখে মনে হচ্ছে যেন মস্ত বড় একটা রাজ্য জয় করে ফিরেছ। সেসব বৃত্তান্ত পরে শোনাচ্ছি, কিন্তু দিনভর একা একা ঘরে বসে তুমি কি মহাকার্য করলে সেটা শুনি। আমি সারাদিন এই চেয়ারে স্থির হয়ে বসে আমার ধারণাগুলোকে সংঘবদ্ধ করে একটা নির্দিষ্ট রূপ দেওয়ার চেষ্টা করছিলাম। ইন্সপেক্টর সোম ঈষৎ ক্রুদ্ধ হলেন। তার কণ্ঠস্বরেও সেই ঝাঁঝের আভাস ফুটে উঠল। আমি হচ্ছি পুরোপুরি বাস্তববাদী মানুষ। তোমাদের এই সমস্ত বায়বীয় ধ্যান ধারণায় বিন্দুমাত্র তোয়াক্কা করি না, আর তাতে করে আমাদের পেটও ভরবে না। এই খুনের ব্যাপারে একে একে অনেকগুলো সূত্রের সন্ধান জোগাড় করেছি, মন দিয়ে শোনো। বোকা বোকা মুখ করে শীতাংশু বলল, দুর্গাপুর আর আসানসোলের মাঝামাঝি রেল লাইনের ধারে কোনো ঝোপঝাড়ের মধ্যে থেকে রক্তমাখা ছোড়াটা খুঁজে পেয়েছো, এই তো? ভাগ্য সুপ্রসন্ন থাকলে সেই বুড়ো ফেরিওয়ালাটারও হয়তো সাক্ষাৎ পেয়ে থাকবে। না, বুড়ো নয়, এখন তার ছেলেটা স্টলে বসে কাগজ বিক্রি করে। কিন্তু তুমি ম্যাজিক জানো নাকি? ইন্সপেক্টর সোমে চোখ দুটো বিস্ময় বিস্ফারিত হয়ে উঠল। ঘরে বসে এত সব খবর কোথা থেকে সংগ্রহ করলে? আমার ধ্যান ধারণার কথা শুনলে তুমি আবার তো চটে উঠবে। শীতাংশুর ঠোঁটের ফাঁকে রহস্যময় হাসি। তার চেয়ে তোমার কেরামতির বৃত্তান্তটাই বিশদভাবে শোনা যাক। ধাতস্থ হয়ে অল্প সময় নিলেন সোম। ইতিমধ্যেই হরিহর চা দিয়ে গিয়েছিল। গরম চায়ের পেয়ালায় চুমুক দিতে দিতে তার বিস্ময়ের ঘোর কাটল। তারপর শান্ত কণ্ঠে নিজের কাহিনী শুরু করল। দুর্গাপুর আর আসানসোলের মাঝখানে কয়েকটা স্টেশন থাকলেও মোটামুটি বড় স্টেশন বলতে রানীগঞ্জকেই বোঝায়। এই রানীগঞ্জ স্টেশন থেকে মাইলখানেক দূরে
রেল লাইনের ধারে ঝোপের মধ্যে থেকে আমি একটা রক্তমাখা ছোরা খুঁজে পেয়েছি। সম্ভবত এই ধারালো অস্ত্র দিয়ে নীলিমা দেবীকে খুন করা হয়েছে। ল্যাবরেটরিতে পরীক্ষা করার পরই এ বিষয়ে পুরোপুরি নিশ্চিত হওয়া যাবে। রানীগঞ্জ স্টেশনে যে ছোকরা খবরের কাগজ আর নানা ধরনের পত্রপত্রিকা বিক্রি করে, তার কাছে খোঁজ নিয়ে জানতে পারলাম ঘটনার দিন দুপুরে কোলফিল্ড এক্সপ্রেস যখন রানীগঞ্জে এসে পৌঁছায়, তখন এক সুন্দরী যুবতী তার কাছ থেকে একটা ইংরেজি সিনেমার ম্যাগাজিন কেনেন। ভদ্রমহিলা প্রথম শ্রেণীর কামরার জানলা ধারে একলা বসেছিলেন। তার পরনে ছিল ময়ূরকণ্ঠী রঙের সিল্কের শাড়ি, গায়ে গাঢ় লাল রঙের কাজ করা পশমের শাল। তিনি ব্যাগ থেকে একটা 50 টাকা নোট বের করে ছেলেটার হাতে দেন। পত্রিকাটার দাম মাত্র 20 টাকা। ছেলেটার কাছে বাকি টাকা চেঞ্জ ছিল না। তখন ভদ্রমহিলা মৃদু হেসে বললেন, থাকগে, তুমি স্টল থেকে উঠে এসে আমাকে পত্রিকাটা দিলে, তাই বাকিটা তোমার বকশিস। 20 টাকার ম্যাগাজিনে 30 টাকা বকশিস ছেলেটা কোনোদিনও ভাবতে পারিনি, তাই একেবারে হতবাক হয়ে গিয়েছিল। ওই দিনটার কথা ও জীবনেও ভুলবে না। স্টেশনে আরো কয়েকজন ওই ভদ্রমহিলাকে দেখেছে বলে জানা গেছে। ইন্সপেক্টর সোম এরপর একটু থামলেন, তারপর আবার শুরু করলেন। এদিকে কলকাতায় ফিরে আর এক নতুন খবর শুনলাম। হেমেন দাস বলে একজন ছোকরা বামাল ধরা পড়েছে। নীলিমা দেবী 2-4খানা গয়না উদ্ধার করা হয়েছে তার কাছ থেকে। ছোকরা ওগুলো পাচার করার ধান্দায় ছিল। অলংকার চোর হিসাবে বাজারে বেশ তার নাম ডাক আছে। তবে কোনো খুন খারাপির মধ্যে ওকে কখনো জড়িয়ে পড়তে দেখা যায়নি। হাজার চেষ্টা করেও লোকটার পেট থেকে সত্যি কথাটা বের করা যাচ্ছে না। বলছে কুড়িয়ে পেয়েছি। মাঝে মধ্যে ওর সঙ্গে অলোকা নামে একটা মেয়েকে দেখা যেত। ইদানিং সেই মেয়েটারও কোনো হদিশ পাওয়া যাচ্ছে না, যেন কর্পূরের মতো উবে গিয়েছে পৃথিবী থেকে। তোমার ওই হেমেন ছোকরাটিকে দেখতে কেমন? একটু বেটে খাটো গাট্টা গোট্টা চেহারা, সারা দেহে মেয়েদের কোনো বালাই নেই। কিন্তু আমাদের আসল সমস্যাটা হচ্ছে ট্রেনের কামরার সেই অচেনা ভদ্রলোককে নিয়ে। লোকটির হদিশ করতে না পারলে এই খুনের মামলার নিষ্পত্তি করা দস্তুর মতো কষ্টসাধ্য ব্যাপার হয়ে দাঁড়াবে। কিভাবে যে এই দুরূহ সমস্যার সমাধান করব, অনেক ভেবেও তার কোনো কুল কিনারা পাচ্ছি না। শীতাংশু চোখের কোণে দুষ্টামির হাসি চিকচিক করে উঠল। ভদ্রলোকের কোনো সন্ধান জানাতে না পারলেও হেমেনের সহচরী শ্রীমতী অলোকা দেবীর হদিশ আমি হয়তো তোমাদের দিতে পারি। এই খুনের মামলায় সেই মহিয়সী মহিলার ভূমিকাও যথেষ্ট গুরুত্বপূর্ণ। শুভঙ্কর সোম চকিত দৃষ্টিতে শীতাংশুর দিকে ফিরে তাকালো। তার সারা মুখে আপনা থেকে একটা গোমরা ভাব ফুটে উঠল। আবার তুমি এই ভুতুরে ধ্যান ধারণার গল্প খেতে বসলে? কিন্তু তোমার এই ধারণাগুলো কি করে যে অভ্রান্তভাবে মিলে যায়, সত্যি বরাত বলতে হবে। সোমকে সঙ্গে নিয়ে নিজের ছোট্ট অস্টিনে উঠে বসলো শীতাংশু। গল্ফ গ্রিনে দেবতর শিকদারে বিশাল বাড়ির সামনে এসে গাড়ি থামল। তকমাটা দারোয়ান ওদের দেখে এগিয়ে এসে সসম্ভ্রমে সেলাম ঠুকল। শীতাংশু তাকে একপাশে ডেকে নিয়ে গিয়ে কি যেন বলল তার কানে কানে। দারোয়ানও সবিনয়ে ওর কথায় সায় দিল মাথা নেড়ে। তারপর তার পেছন পেছন দুজনে ভেতরে গিয়ে ঢুকলো। একতলার কোণের দিকে একটা ঘর দেখিয়ে দিল দারোয়ান। নীলিমা দেবীর পরিচারিকা রাধা এই ঘরেই থাকে, তবে সে এখন ঘরে নেই। ঘণ্টাখানেক আগে নিজের কোনো কাজে বাইরে বেরিয়েছে। ঠিক আছে, তুমি একবার মিস্টার শিকদারকে খবর দাও, তাকে বলো ইন্সপেক্টর সোম আমার সঙ্গে আছেন। গম্ভীর গলায় দারোয়ানকে নির্দেশ দিল শীতাংশু। দারোয়ান দৃষ্টিপথের বাইরে যেতেই শীতাংশু দ্রুত গতিতে তার কাজ শুরু করে দিল। পকেট থেকে একটা সরু লোহার শিক বের করে বন্ধ দরজার সামনে এসে দাঁড়ালো। এসব ব্যাপারে তার জুড়ি মেলা ভার। সরু শিকটার সাহায্যে দরজার লক খুলতে মিনিট খানেকের বেশি সময় লাগলো না।
ভেতরে ঢুকেই সুইচ টিপে আলো জ্বালল। মাঝারি সাইজে সাজানো গোছানো ঘর, জানলার কাজ বরাবর একটা সিঙ্গেল খাট, তার উপরে পরিষ্কারভাবে বিছানা পাতা, খাটের পাশে কাঠের তৈরি সুদৃশ্য ড্রেসিং টেবিল, দেওয়াল ঘেঁষে পোশাক রাখার আলনা, গোটা দুয়েক রঙিন শাড়ি ঝুলছে তার উপর। খাটের নিচে বেশ মজবুত গড়নের একটা বড় চামড়া সুটকেস। শীতাংশু চোখ তুলে একবার চারধারে নজর বুলিয়ে নিল, শেষে হেঁট হয়ে খাটের তলা থেকে সুটকেসটা টেনে বের করলো। সেটাও লক করা ছিল। আগের মতোই অনায়াস দক্ষতায় শিকের সাহায্যে লকটা খুলল ও। ইন্সপেক্টর সোম ওর রকম সকম দেখে একেবারে থ হয়ে গিয়েছিল। ইতিমধ্যে হাঁপাতে হাঁপাতে মিস্টার শিকদার সেখানে এসে দাঁড়ালেন। কি হয়েছে? এখানে আপনারা কি করছেন? রাধাই বা গেল কোথায়? শীতাংশুর মধ্যে কোনো ভাবান্তর লক্ষ্য করা গেল না। ধীরে সুস্থে সোজা হয়ে উঠে দাঁড়ালো। ওর হাতে ময়ূরকণ্ঠী রঙের সিল্কের শাড়ি আর টকটকে লাল একটা পশমের আলোয়ান। নির্বিকার গলায় বলল, এতক্ষণ ধরে এ দুটোরই সন্ধান করছিলাম। এখানে খুঁজে না পেলে খুবই অবাক হয়ে যেতাম। এই হত্যা রহস্যের কিনারা করা এত সহজে সম্ভব হতো কিনা সন্দেহ ছিল। প্রায় সঙ্গে সঙ্গে ছুটতে ছুটতে রাধা এসে হাজির হলো। প্রচন্ড উত্তেজনায় তার কপালের উপর বিন্দু বিন্দু ঘাম ফুটে উঠেছে। এখানে কি চাই আপনাদের? না বলে আপনারা আমার সুটকেস খুলেছেন কেন? পর মুহূর্তে শীতাংশুর হাতে ধরা জিনিস দুটো দেখে তার চোখ বিবর্ণ হয়ে গেল। কথা হারিয়ে স্থানুর মতো দাঁড়িয়ে রইল সে। নমস্কার অলকা দেবী। শীতাংশু হাসি মুখে স্বাগত জানালো তাকে। বেচারি হেমেন দাস একা একা জেল হাজতে বড়ই বিমর্ষ হয়ে পড়েছে। তোমাকে সঙ্গী হিসেবে পেলে মনে মনে দারুণ খুশি হবে ও। সকলের বিস্মিত দৃষ্টির সামনে দিয়েই শীতাংশু মন্থর পায়ে বেরিয়ে গেল ঘর ছেড়ে। রাতে ডিনার টেবিলে সুধাংশু শেখরের সঙ্গে দেবত শিকদার এবং ইন্সপেক্টর সৌম্য উপস্থিত ছিলেন। তিনজনেরই কৌতূহলী চোখের দৃষ্টি শীতাংশু শেখরের মুখের উপর নিবদ্ধ। ওই যেন আজকের এই ভোজ সভার মধ্যমণি। এবার শীতাংশু শেখর ঘটনার বিবরণ দিতে শুরু করল। রাধার মুখের একটা কথায় আমার মনের মধ্যে প্রথম সন্দেহ দানা বাঁধতে শুরু করলো। সেদিনের ট্রেন যাত্রা সম্পর্কে যখন ওর কাছ থেকে খোঁজ খবর নিচ্ছিলাম, তখনও অযাচিতভাবে একটা প্রসঙ্গের অবতারণা করল। কোন ধরনের পোশাক পরে নীলিমা দেবী তার বন্ধুর বিয়েতে যাচ্ছিলেন তারই বিশদ বর্ণনা দিল আমাকে। অথচ এ বিষয়ে আমি ওকে কোনো প্রশ্নই করিনি। তখনই আমার কেমন খটকা লাগে। এই তুচ্ছ ব্যাপারে এত আগ্রহ কেন? এর পেছনে কি কোনো নিগূঢ় কারণ আছে? মনের অতলে ডুবুরি নামিয়ে বারবার এই প্রশ্নটার সমাধান খোঁজার চেষ্টা করলাম। একটু থেমে একে একে প্রত্যেকের উদ্গ্রীব মুখের দিকে ফিরে তাকালো শীতাংশু। এই সূত্র ধরে এগোতে এগোতে একসময় আমার মাথার মধ্যে কতগুলো ধারণার উদয় হলো। ট্রেনের কামরার অজ্ঞাত পরিচয় যে আগন্তুকের খবর আমরা পাই, একমাত্র রাধা ছাড়া তাকে আর কেউ দেখেছে বলে প্রমাণ পাওয়া যায় না। ঘটনাটা যদি সত্যি না হয়, রাধা যদি মিথ্যে বিবৃতি দিয়ে থাকে, তাছাড়া ডাক্তারের রিপোর্টে মৃত্যুর যে আনুমানিক সময় নির্ধারণ করা আছে, তার সাহায্যেও সুনির্দিষ্ট কোনো সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব নয়। দুর্গাপুরে পৌঁছবার 10-15 মিনিট আগেও নীলিমা দেবী আততায়ীর হাতে খুন হতে পারেন। সেক্ষেত্রে এই ষড়যন্ত্রের মধ্যে শ্রীমতী রাধারও মস্ত বড় একটা ভূমিকা থাকতে পারে। দেবত শিকদারের পাঁজর ঠেলে গভীর দীর্ঘ নিঃশ্বাস উঠে এলো। মেয়েটার মুখ দেখে একথা আমি ঘুণাক্ষরে বুঝে উঠতে পারিনি। সব সময় এমন একটা ভালো মানুষের মুখোশ পরে থাকতো। নিজের কথা আর খেই ধরে শীতাংশু বলে চলল। নীলিমা দেবী সেদিন যে পোশাক পরে দুর্গাপুর রওনা হয়েছিল, সেটা সহজেই আর 5 জনের দৃষ্টি আকর্ষণ করে। ভেবে দেখলাম, বন্ধুর বিয়েতে যোগ দিতে যাওয়ার জন্য মনিব কন্যা কি ধরনের পোশাক পরবেন
সেই বিষয়ে রাধাও তাকে প্ররোচিত করতে পারে। এসব ক্ষেত্রে পরিচারিকার মতামতের একটা গুরুত্ব থাকে, বিশেষ করে সে যদি আবার সমবয়সী হয়। রাধা খুঁজে পেতে এমন দুটো রং পছন্দ করলো যা একবার দেখলেই চোখে লেগে থাকে, কারণ ভেবেচিন্তে মতলব এঁটে এই রঙের শাড়ি আর আলোয়ান সে আগে ভাগে জোগাড় করে রেখেছিল। এখন দুর্গাপুরের আগেই নীলিমা দেবীকে খুন করে রাধা একই রকম ময়ূরকণ্ঠী শাড়ি পরে আর লাল টকটকে আলোয়ান গায়ে জড়িয়ে জানলার ধারে বসে থাকে। তবে বাইরের লোক কেবলমাত্র চোখ ধাঁধানো এই দুটো রঙের কথাই বেশি মনে রাখবে, মুখের দিকে তেমন ভাবে লক্ষ্য করবে না। আর রাধাও যে দস্তুর মতো সুশ্রী, এই কথা অস্বীকার করার কোনো উপায় নেই। সেই সুযোগটারই পুরোপুরি সদ্ব্যবহার করেছে মেয়েটা। রানীগঞ্জে ওর একজন জবরদস্ত সাক্ষী প্রয়োজন ছিল, সেই জন্যেই পত্রিকা বিক্রেতাকে দেখে অযাচিত ভাবে 30 টাকা বকশিস দিল। তার ফলে ময়ূরকণ্ঠী শাড়ি পরা আর গায়ে উজ্জ্বল লাল আলোয়ান জড়ানো তরুণীটিকে সে জীবনে কোনোদিনও ভুলতে পারবে না। তারপর আসানসোলে নেমে রাধা পোশাক পাল্টে পরের ট্রেনে দুর্গাপুর ফিরে এলো। কোলফিল্ড এক্সপ্রেস ততক্ষণে তার শেষ গন্তব্যস্থল ধানবাদের দিকে রওনা হয়ে গেছে। রাধার সঙ্গে হেমেন দাস নীলিমা সমস্ত মালপত্র নিয়ে দুর্গাপুর স্টেশনে অপেক্ষা করছিল। রাধা নিজে সেগুলো ক্রোকরুমে জমা দিয়ে রসিদ সংগ্রহ করে। তারপর হেমেন গয়না ভর্তি অ্যাটাচি নিয়ে কলকাতায় চলে আসে। রাধাও তার নির্দিষ্ট ভূমিকা অনুযায়ী রাতটুকুর জন্য কাছাকাছি কোনো হোটেলে গিয়ে উঠল। ব্যাপারটা অবশ্য প্রথম দিকে আমিও ঠিকমতো আন্দাজ করতে পারিনি, শুধু কতকগুলো খাপছাড়া কল্পনা মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছিল। সোমের মুখের দিকে তাকিয়ে শীতাংশু মুচকি হাসল, কিন্তু শুভঙ্কর ফিরে আসার পর মুখ থেকে সমস্ত বৃত্তান্ত শুনে ছড়ানো ছিটানো ধারণাগুলো স্বচ্ছ রূপ নিতে শুরু করলো। ট্রেনের কামরায় সেই অচেনা আগন্তুক হেমেন দাস ছাড়া আর কেউ হতে পারে না। তবে খুন খারাপই হেমেনের স্বভাবের বাইরে। সম্ভবত এই অপ্রিয় কাজটা রাধাকে নিজের হাতে হাসিল করতে হয়েছে, যে রাতেই সব ফাঁস হয়ে যাবে। এই হচ্ছে নারী চরিত্র। একটু থেমে ব্যথাহত ম্লান কণ্ঠে মন্তব্য করল শীতাংশু। একদিকে তারা যেমন স্নেহ, করুণা, মায়া, মমতার আধার, স্বার্থের তাগিদে তারাই আবার কখনো সখনো ক্রূর কালনাগিনীর রূপ ধারণ করতেও দ্বিধা করে না। মিস্টার শিকদার কোনো মন্তব্য করলেন না। তার চোখের কোল বেয়ে ফোটায় ফোটায় শুধু অশ্রু গড়িয়ে পড়ল। গল্পটি এখানেই শেষ হলো। আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক করতে কিন্তু ভুলবেন না, আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আবার আসবো আমি নতুন একটি গল্প নিয়ে। ধন্যবাদ।